আজকে আমরা ডাবল রিইনফোর্স বিমের ফার্স্ট অঙ্ক দেখবো। তো দেখো এক্সাম্পল 2.5, এটা মেইনলি তোমাদের বইও দেওয়া আছে। বইয়ের মধ্যে তোমার পেজ নাম্বার হচ্ছে 105। এই যে 105 পেজ নম্বরে নেলসনের ফর্টনিট এডিশন বইতে 3.12 যে এক্সাম্পলটা, ঠিক আছে, ফ্লেক্সুরাল স্ট্রেংথ অফ এ গিভেন মেম্বার, এখানে দেওয়া আছে অঙ্কটা। তো এটা বইয়ের অঙ্ক, এটা এখান থেকে দেখতে পারো। তো বইয়ের অঙ্কটা কেন বললাম, কারণ যেটা হচ্ছে যে তোমাদের এখানে লেকচার নোটটা দেখো, অঙ্কের মধ্যে শুধুমাত্র একটা লাইন দেওয়া যে ক্যালকুলেট দ্য ডিজাইন মোমেন্ট স্ট্রেংথ অফ দ্য ফলোইং রেক্টাঙ্গুলার বিম। তার মানে এরকম বলা থাকলে তোমাকে সেক্ষেত্রে ফিগার দেওয়া থাকবে, ঠিক আছে। আর ধরো যদি বইয়ের মতো বলি, এখানে দেখো প্রত্যেকটা জিনিস এই ফিগারের যা যাবতীয় ইনফরমেশন দেওয়া, ফিগারটা কিভাবে আঁকছে সবকিছু কিন্তু এখানে বইয়ের মধ্যে লাইন বাই লাইন আকারে বলা আছে। তো এভাবে কিন্তু অঙ্ক আসার চান্স বেশি, ঠিক আছে। লাইন বাই লাইন করে তোমাকে কিভাবে বুঝতে হবে যে অঙ্কটার ফিগার কেমন হবে, এই জন্য এই বইয়ের রেফারেন্সটা দিলাম। ওকে, সবাই এখান থেকে দেখে নিও এবং দেখে নিজেদের মতো ফিগার টাকার চেষ্টা করো এবং একে দেখেও যে এরকম মানে বুঝতে পারো কিনা যে এই ফিগারটাই যেখানে বর্ণনা করা আছে। তো এরকম ফিগার সহ দেওয়া হতে পারে পরীক্ষা হলে, অথবা ফিগার ছাড়াও আসতে পারে। ফিগার ছাড়া শেখাটা বেশি জরুরি। ওকে, কুইজের জন্য কিন্তু এটাকেই মানে প্রসিডিউর আর কি। তো যাই হোক, আমরা অঙ্কটা রিডিং করি। আমরা অলরেডি ডাবল রিইনফোর্স বিমের যে ডেরিভেশন গুলো ছিল অলরেডি আমরা লাস্ট উইকের আগের উইক আমরা দেখে আসছিলাম। ওই ফর্মুলা গুলো ইউজ করে আমরা আজকে মেইনলি এই ডাবল রিইনফোর্স বিমের ফার্স্ট যে ম্যাথটা ছিল 2.5, সেটা আজকে আমরা সলভ করব। তো দেখো কি বলা, যে ক্যালকুলেট দ্য ডিজাইন মোমেন্ট স্ট্রেংথ অফ দ্য ফলোইং রেক্টাঙ্গুলার বিম। তার মানে এটা একটা অ্যানালাইজ টাইপের ম্যাথ, যে তোমার মোমেন্টের ক্যাপাসিটি বের করতে বলা হচ্ছে। তার মানে আমার একটা অ্যানালাইজ ম্যাথ। ওকে, এরপর যেটা বলা যে the beam carries a dead load of 1 kip per feet excluding self weight, that means beam এর dead load দেওয়া, যেটার মধ্যে হয়তো সাপোজ বিমের উপরে হয়তো ফ্লোর ফিনিশ বা অন্য কোনো ধরো ফ্লোর ফিনিশ বা প্লাস্টারিং বা মোজাইক বা টাইলস এনিথিং তোমার কত ছিল, যার কারণে তোমার হচ্ছে গিয়ে এই মানে একটা ডেড লোড দেওয়া। আর এটা কিন্তু এই বিমের সেলফ ওয়েট ছাড়া, এক্সক্লুডিং মানে যোগ করা নাই, যোগ করতে হবে, সেলফ ওয়েট তোমাকে যোগ করতে হবে। ওকে, তারপর কি বলা যে and a concentrated live load p at mid span, যে আরেকটা p লাইভ লোড কাজ করতেছে যেটা কিনা মিড স্প্যানে কাজ করতেছে, একটা পয়েন্ট লোড। হোয়াট উইল বি দ্য সেফ ভ্যালু অফ p, যে এই যে p এর ভ্যালুটা সর্বোচ্চ কত হতে পারে সেফ ডিজাইনের জন্য, সর্বোচ্চ p এর ভ্যালুটা কত হতে পারে সেটা আমাকে বের করতে বলা হচ্ছে। তো আমরা দুইটা পার্ট, একটা পার্টে তোমার হচ্ছে মোমেন্ট ক্যাপাসিটি বের করবো, যে মোমেন্টের স্ট্রেংথ বের করবো, আর সেকেন্ড পার্টে তোমার হচ্ছে সেই মোমেন্টের স্ট্রেংথ করে আমার p এর মান কত সেটা বের করতে হবে। তো বইয়ের যে অঙ্কটা দেওয়া, বইয়ের অঙ্কটা মেইনলি প্রথম পার্ট পর্যন্ত, যে শুধুমাত্র ক্যাপাসিটি পর্যন্ত। এখানে কিন্তু যে পি এর পার্টটা কিন্তু না, যে ডিজাইন মোমেন্ট ক্যাপাসিটি অফ দ্য বিম শুধুমাত্র এই পর্যন্ত চাওয়া হচ্ছে যে বইয়ের অঙ্কটা। তার মানে ওই যে পার্ট 1 যেটা, সেটা মেইনলি বইয়ের অঙ্ক, আর 2 নম্বর পার্ট হচ্ছে এক্সট্রা, সেটা তোমাদের দেখাই দিলে বুঝতে পারবো আর কি। তো যাই হোক, আমরা দেখো শুরু করি। তো দেখো আমাদের ম্যাটেরিয়াল ইনফরমেশন কি দেওয়া, যে আমার বিমের লেন্থ দেওয়া 28 ফিট, কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ 5 কেএসআই, আর স্টিলের ইল্ড স্ট্রেস আমার আছে 60 কেএসআই দেওয়া। এখন ফিগারটা বুঝো, ফিগারটা কি দেওয়া আছে, ফিগারটা দেখো যে আমার টেনশন জোনে 6টা রড দেওয়া, এবং 6টা রড তোমার হচ্ছে 10 মিলিমিটার, 10 মিলি না, 10 নাম্বার 10 রড দেওয়া 6টা, ঠিক আছে, টেনশন জোনে, এবং 2 লেয়ারে দেওয়া। এক লেয়ারে দেওয়া পসিবল না, বিকজ হয়তো উইথ ছোট, উইথটা দেখতে পাচ্ছ 12 ইঞ্চি, এক লেয়ারে দেওয়া পসিবল না। তো এই জন্য তোমার 2 লেয়ারে দেওয়া হচ্ছে। আর তোমার কম্প্রেশন জোনে রড দেওয়া 2টা, এটা তোমার হচ্ছে 2টা 8 নম্বর বার, এবং কম্প্রেশন জোনের তোমার যে কভার ডিসটেন্স, সেই কভার ডিসটেন্সের মান দেওয়া হচ্ছে কি 2.5 ইঞ্চি, ঠিক আছে। এটা কিন্তু রেইনফোর্সমেন্টের সেন্টার থেকে, যদি এটা রেইনফোর্সমেন্ট হয়, রেইনফোর্সমেন্ট হয়ে থাকে, সেটা সেন্টার থেকে ওই এজ পর্যন্ত তোমার হচ্ছে কভার ডিসটেন্স, মানে কম্প্রেশন জোনের স্টিলের কভার। আর যেটা আমরা জানি যে তোমার টেনশন জোনের ক্ষেত্রে, ঠিক আছে, টেনশন জোনের ক্ষেত্রে স্টিল আপ, এখানে রড আছে। তো টেনশন জোনের ক্ষেত্রে আমার কি ছিল, এক লেয়ারে হলে এটা তোমার 2 অথবা 2.5 আমরা ইউজ করতাম যে কভার ডিসটেন্স, তাই না। আর যদি আমার 2 লেয়ারে হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা কি করবো, সেক্ষেত্রে আমরা অলওয়েজ ধরে নিব এটা 4 ইঞ্চি, ঠিক আছে। মনে রাখবা, এক লেয়ারে হলে যদি আমার রড সাপোজ এক লেয়ারে এরকম টাইপের, তাহলে আমরা 2 বা 2.5 ধরতে পারতাম। আর 2 লেয়ারে হলে আমরা অলওয়েজ সেটা কি করবো, আমরা অলওয়েজ ধরে নিব সেটা তোমার হবে 4 ইঞ্চি। তোমার 2 রডের যে মাঝে যে জায়গাটা, সেটা সেন্টার থেকে তোমার হচ্ছে গিয়ে নিষ্পন্ন ডিসটেন্স, সেটা তোমার হচ্ছে গিয়ে কভার ডিসটেন্স ফর 2 লেয়ার। এটা মনে রাখবে, এটা অলওয়েজ 4 ইঞ্চি। তো যাই হোক, তাহলে আমাদের যেটা হচ্ছে, আমরা বুঝতে পারলাম যে আমাদের যদি কভার হয় 4 ইঞ্চি, যদি আমাদের ইফেক্টিভ ডেপথ হয় 24 ইঞ্চি, তার মানে কি আমাদের টোটাল ডেপথ কত হবে, 24 + 4 28 ইঞ্চি, ঠিক আছে। তার মানে আমাদের বিমের টোটাল ডেপথ হচ্ছে 28 ইঞ্চি, বিমের উইথ 12 ইঞ্চি, আর অর্থ অলরেডি বলে ফেললাম যে উপরে কম্প্রেশন জোনের 2টা রড নাম্বার 8, আর টেনশন জোনের 6টা রড 2 লেয়ারে আছে, সেটা তোমার নাম্বার 10। তো শুরু করি আমরা অঙ্কটা। ফার্স্টে আমরা এস বের করলাম, যে তোমার
টেনশন জোনে যেটা যে 6টা 10 নম্বর রড, 10 নম্বরের এরিয়া ছিল 1.27, ওই যে এরিয়া চার্ট থেকে দেখলে বুঝতে পারবা। তো নাম্বার 10 এরিয়া 1.27, 6 দিয়ে গুণ করলাম তাহলে আসলো আমার 7.62 তো ইঞ্চি স্কয়ার। এরপর করেসপন্ডিং আমরা কি করলাম, স্টিল রেশিও বের করলাম যে এএস বাই বিডি। এএস হচ্ছে আমার এই যেটা বের করলাম, আর বি ফর এই যে তোমার উইথ, আর ডি ফর ইফেক্টিভ ডেপথ, যেটা দেওয়া আছে তোমার 24 ইঞ্চি। তার রো বেক করলাম আমার 0.0265, আর এএস প্রাইম বেক করলাম। প্রাইম মিন্স তোমার হচ্ছে কম্প্রেশন জোন, যেখানে প্রাইম পাবা সেখানে বুঝবা এটা কম্প্রেশন জোনের রডের ক্ষেত্রে বলা হচ্ছে। তো এএস প্রাইম তার মানে কম্প্রেশন জোনে দুটো রড নাম্বার 8 করে, তো নাম্বার 8 এর এরিয়া 0.79, তো দুটা গুণ করে দিলাম 1.58 আসলো। তাহলে রো প্রাইম কি আসলো যে এএস বাই বিডি করলাম, এখানে তোমার আসলো 0.0055। ওকে, আমরা এএস বের করে ফেললাম এবং এএস প্রাইম বের করে ফেললাম। এখন কথা হচ্ছে কি, আমাদের হয়তো ফিগারে দেওয়া আছে এরকম দেখবে যে দুইটা হয়তো কম্প্রেশন জোনের রড ছিল, তার মানে হয়তো ফিগারটা আমাকে বলতেছে যে এটা তোমার ডাবল এনফোর্স বিম। এখন আদৌ কি এটা ডাবল এনফোর্স বিম কিনা সেটা আমরা একটু চেক করে আসি। সেটা চেকের জন্য কি করতে হবে, এখানে একটা চেক আছে যে আমরা রো ম্যাক্স বের করবো, এবং রো ম্যাক্সের সঙ্গে কি করব, এই যে স্টিল রেশিওর জন্য টেনশন জন্য যে স্টিল ছিল সেই রো এর সঙ্গে আমরা কম্পেয়ার করব। তো যদি তোমার দেখা যায় যে তোমার রো ম্যাক্স বড়, তার মানে ওকে যে তোমার সিঙ্গেল এনফোর্স বিম করলেই হতো। কিন্তু কোনো কারণে যদি তোমার রো ম্যাক্স ছোট হয়ে যায়, দ্যাট মিনস রো বড় হয়ে যায়, তখন তার মানে তোমাকে ডাবল এনফোর্স বিম করতে হবে, করলে তোমার জিনিসটা সেফ হবে। তাহলে সেটাই করি আমরা। তাহলে আমরা যেটা ধরে নিব ফার্স্টে, আমরা উল্লেখ করব যে ফর টেনশন কন্ট্রোল অ্যাবসলিউট টি, দ্যাট মিন্স কংক্রিটের স্টিলের যে স্ট্রেনটা আমরা উল্লেখ করতে হবে কিন্তু যে ফর টেনশন কন্ট্রোল তোমার হচ্ছে কি স্ট্রেন অফ স্টিল অ্যাবসলিউট টি ইজ ইকুয়াল টু 0.005 কমা দিলেখ বা 5 ইজ ইকুয়াল টু 0.9 লিখতে হবে। ঠিক আছে, আগে যেরকম করে আসছিলাম। তাহলে রো ম্যাক্সের ফর্মুলা কি ছিল, রো ম্যাক্সের ফর্মুলা ছিল যে 0.85 বিটা 1 এফসি প্রাইম বাই এফওয়াই ইনটু এপসিলন ইউ ডিভাইড বাই এপসিলন ইউ প্লাস এপসিলন টি। তো 0.85 তো ফর্মুলা 0.85, বিটা 1টা ছিল এফসি প্রাইমের উপর ডিপেন্ডেন্ট, যেটা আমরা জানতাম যে 4 বা 4 এর নিচে হলে তোমার হচ্ছে 0.85 হয়, আর 4000 এর পরে প্রতি 1000 পাউন্ড করে বাড়লে মানে 1000 পিএসআই করে বাড়লে কি হয়, আমার এই বিটা 1 এর মানটা 0.05 কমে যায়। তো এখানে কি ছিল, আমাদের বলা ছিল কি 5 কেএসআই, তার মানে 5000 পিএসআই, তাই না? তার মানে কি হবে, তোমার বিটা 1 এর মান হবে যেহেতু 1000 বেড়ে গেছে, তাহলে আমার বিটা 1 এর মান কি হবে 0.85 থেকে 0.05 কমে 0.8 হয়ে যাবে। সেটাই বলা হয়েছে এখানে যে বিটা 1 তোমার হচ্ছে 0.8। তাহলে বিটা 1 0.8 লিখলাম, এফসি প্রাইম 5, এফ ওয়াই 60, এপসিলন ইউ অলওয়েজ 0.003, এপসিলন ইউ প্লাস এপসিলন টি। এপসিলন টি এর মান হবে কত 0.005, যেটা আমরা আগে উল্লেখ করে আসছিলাম, যেটা বললাম মাত্র কমেন্টটা টেনশন কন্ট্রোলের জন্য। তাহলে এই সকল ক্যালকুলেশন করার পরে আমার আসছে কত, আমার আসছে 0.02125। তো এই ভ্যালু দেখো, এই ভ্যালুর সঙ্গে আমার কি করতে হবে, এই যে রো ছিল এটা কম্পেয়ার করতে হবে। দেখতেই পাচ্ছ যে রো ম্যাক্স কি হচ্ছে, রো থেকে আমার ছোট হচ্ছে, তার মানে বুঝতে পারলাম যে হ্যাঁ তার মানে ডবল এনফোর্স বিম। যদি রো ম্যাক্স বড় হতো তাহলে আমরা সিঙ্গেল এনফোর্স বিম করে অঙ্কটা কন্টিনিউ করতে পারতাম। ঠিক আছে, তার মানে যেহেতু ছোট আসছে তার মানে ডবল এনফোর্স বিম, যে হ্যাঁ আমাদের শিওর হলো যে আসলে ডবল এনফোর্স বিম। তো ডবল এনফোর্স বিমে কি করতে হবে, আমাকে চেক করতে হবে, যেহেতু আমরা এখানে যখন ফর্মুলা ডিরাইভ করে আসছিলাম আমরা কিন্তু উল্লেখ করছিলাম যে আমাদের যেহেতু দুই ক্ষেত্রে স্টিল আছে, টেনশন জোনেও আছে কম্প্রেশন জোনেও আছে, আমরা কিন্তু ধরে নিচ্ছিলাম যে টেনশন জোন এবং কম্প্রেশন জোন কি করতে হবে, আমরা একসঙ্গে ইল্ড করব, আমরা এখন ধরে নিচ্ছিলাম। এবং সেটার করেসপন্ডিং কিন্তু আমরা এখন ফর্মুলা গুলো ডিরাইভ করে আসছি যে তোমার টেনশন জোনের রডটা যখন ইল্ডে যাবে, কম্প্রেশন জোনের রডটা যেন কি হয়ে যায়, তখন যেন ইল্ডে চলে যায়, দুটা যেন একসঙ্গে যেন ইল্ড করে। ঠিক আছে, সেই কন্ডিশন থেকে কিন্তু আমরা এই ফর্মুলা পেয়েছিলাম। তো সেটাই আমরা দেখি এখন যে আমাদের এই যে রো বার সি ওয়াই যে ফর্মুলাটা আমাদের ছিল, এখানে তোমার হচ্ছে কি এখানে এই যে এই জায়গাটার মধ্যে একটা বড় ফর্মুলা 3.51 ইকুয়েশনটা, এখানে রো বার সি ওয়াই একটা ফর্মুলা ছিল, আমরা এই ফর্মুলা বসাবো এবং বসা চেক করে দেখবো যে আমাদের এটা আমরা কি করব, আমরা কম্পেয়ার করব তোমার হচ্ছে কি ওই যে রো এর সঙ্গে কম্পেয়ার করব যে এই মানটা তোমার রো এর ছোট হয় কিনা। কারণ রো এর ছোট হলে তার মানে কি যে ওই যখন এই টেনশন জোনের স্টিলটা যখন ইল্ড করে যাবে কি হবে, এটাও একসঙ্গে ইল্ড করে যাবে কম্প্রেশন জোনের স্টিলটা। কিন্তু কোনো কারণে যদি বড় হয়ে যায় তার মানে কি যে তোমার টেনশন জোনের রড ইল্ড করে যাচ্ছে বাট কম্প্রেশন জোনের রড কি তখনো ইল্ড করে নাই, সেক্ষেত্রে মানে আনসেফ না, সেক্ষেত্রে তোমার হচ্ছে কি যে আমাদের ফর্মুলা গুলো ডিফারেন্ট হয়ে যাবে। কারণ আমরা যে দেখে আসছিলাম এই ফর্মুলা কি ছিল, সকল ফর্মুলা তোমার ছিল এই যে যা করে আসছিলাম নমিনাল মোমেন্টের যত ফর্মুলা ছিল, এই সকল ফর্মুলা ছিল কিসের জন্য, যে দুটো একসঙ্গে ইল্ড করার জন্য। তো যদি ইল্ড না করে সেক্ষেত্রে কিন্তু কি আছে, এখানে দেখো যে পরবর্তীতে এখানে দেখবা যে 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 ইফ টেনজেল এনফোর্সমেন্ট ইজ লেস দেন রো বার বি, সেক্ষেত্রে কিন্তু দেখো যে অন্যরকম ফর্মুলা আছে। তো সেটা যেহেতু দেখানো হয় না ফর্মুলা ডেরিভেশনে, সেক্ষেত্রে আমরা কি করব না, আমরা ধরো ওগুলা ইউজ করব না। ঠিক আছে,
তো যদি সময় পাই তাহলে আমি এটা দেখাবো, যদি আমাদের সকল ক্লাস শেষ হওয়ার পরে যদি সময় পাই তাহলে হয়তো আমি এই পার্টটা আবার ব্যাক করার চেষ্টা করব। তো কেউ যদি সেলফ স্টাডি আপাতত করতে চাও বর্তমানে, সেক্ষেত্রে দেখবা যে এই অঙ্কটার পরে আরেকটা অঙ্ক আছে 2.5 এ, যেটা আপাতত এখন দরকার নাই। তো যদি কোনো কারণে দেখো যে এই চেকটা যে তোমার ছোট হয় না হয়ে বড় হয়ে গেছে, যেমন দেখো এখানে কিন্তু বড়, দেখো রো বার সিবাটা কি আসছে, বড় আসছে, সেক্ষেত্রে কিন্তু কি এই যে কম্প্রেশন জোনের নোটটা ইল্ড করে নাই, সেক্ষেত্রে একটু অন্যরকম ফর্মুলা ইউজ করে অঙ্কটা সলভ করা যাবে। মানে আনসেফ না, সলভ করা যাবে অবশ্যই, ঠিক আছে, কিন্তু ফর্মুলাটা একটু ডিফারেন্ট হবে। তো যেহেতু এটা ডেরিভেশনে দেখাই নাই, দ্যাটস ওয়াই আমি হয়তো অঙ্কটা তোমাদের আপাতত করাচ্ছি না, পরে সময় পেলে হয়তো ট্রাই করবা। কেউ যদি এখন করতে চাও সেক্ষেত্রে দেখলেই বুঝতে পারবা আর কি, ঠিক আছে। বইয়ের কথা বললাম, বইয়ে তোমার হচ্ছে কি বইয়ের ক্ষেত্রে তোমার হচ্ছে পেজ নাম্বার 102, এটা ধরো ওই যে মাঝখান থেকে শুরু করে দেখবে এখান থেকে ইফ দ্য টেন্ডাল ইনস্ট্যান্ট রেশিও, এখান থেকে শুরু করে রিডিং করলেই মোটামুটি একটা বুঝতে পারবা যে কি দেওয়া কি করতে হবে। তো যাই হোক, আপাতত আমাদের ওই পার্টটা দরকার নেই, আপাতত আমরা এই পার্টে কাজ করি, আমরা রো বার সিভার বের করি এবং সেটা আমরা ওই রো এর সঙ্গে কম্পেয়ার করে দেখবো যে কি হয়, ছোট হইতে হবে, ছোট হয় কিনা। তো এখানে কিছু কাজ আছে, কাজটা কি যে আমাদের ফর্মুলাটা কি ছিল যে 0.85 বিটা 1 এফসি প্রাইম ডি প্রাইম এফসি প্রাইম বাই এফ ওয়াই ডি প্রাইম বাই ডি ইনটু এপসিলন ইউ ডিভাইড বাই এপসিলন ইউ মাইনাস এপসিলন ওয়াই প্লাস রো মানে রো প্রাইম, এই এপসিলন ওয়াইটা বের করতে হবে, ঠিক আছে। আগে যেমন এপসিলন টি আমরা ইউজ করতাম 0.005, কিন্তু এক্ষেত্রে আমাদের একটু কম্প্রেশন জোন স্টিল এটা কত হবে সেটা আমরা বের করতে হবে। তো যেটা আমরা জানি, ধরো সকল ভ্যালু আমরা জানি এখানে যে ওই বিটা 1 বলো তোমার যে ফর্মুলার মধ্যে যে 0.85 বলো বিটা 1 বলো, এই সকল কিছু আমরা জানি। ডি প্রাইম তোমার হচ্ছে কম্প্রেশন জোনের যে কভার ডিসটেন্স, বা ডি তোমার হচ্ছে এই ফিফটি ডেপ। তো এই সকল ভ্যালু বসাতে পারবো, কিন্তু এই যে এপসিলন ওয়াই এই যে মানটা, এটাকে আমরা বের করবো সেটা বুঝি। আমরা জানি যে মডুলাস অফ ইলাস্টিসিটি ইজ ইকুয়াল টু কি স্ট্রেস বাই স্ট্রেন, দ্যাট মিন্স ই ইজ ইকুয়াল টু কি হবে, এই যে স্ট্রেস বাই স্ট্রেন। দেখো যে এখানে ই এর মানটা কি করতে হবে, আমাদের অ্যাজিউম করতে হবে, ধরো ধরে নিলাম যে ই এর মানে যেটা হয় যে 29,000 হতে পারে, আবার তোমার 30,000 হতে পারে। তো ধরো যেটা ধরো না কেন, পাশে সাইড নোট লিখে দিবা যে অ্যাজিউমিং মডুলাস অফ ইলাস্টিসিটি 29,000 বা 30,000, যেটা লেখো না কোনো সমস্যা নাই, কিন্তু পাশে সাইড নোট দিয়ে দিও। আর যদি কোশ্চেনে দেওয়া থাকে তাহলে তো হয়ে গেল, কোশ্চেন যেটা দেওয়া থাকবে সেটা ইউজ করতে হবে। আর না দেওয়া থাকলে সেক্ষেত্রে ইউজ করবা, যেটা চাও ইউজ করতে পারো, পাশে সাইড নোট লিখে দিবা। তাহলে ই ইজ ইকুয়াল টু স্ট্রেস বাই স্ট্রেন, আমরা স্ট্রেস জানি, আমরা মডুলাস অফ ইলাস্টিসিটি জানি, আমরা স্ট্রেন জানি না। তাহলে স্ট্রেনটাকে বাম পাশে নিয়ে আসলাম আর স্ট্রেস বাই মডুলাস অফ ইলাস্টিসিটি করলাম। তো এটা করার পর কি আসবে, আমার একটা যে স্ট্রেনের ভ্যালু চলে আসছে 0.00207। তো এই ভ্যালুটাই হচ্ছে কি করলাম, আমি এখানে ইনপুট দিলাম, ঠিক আছে, এই যে এপসিলন ওয়াই আকারে। তো এই সকল ভ্যালু বসাই দিলাম, বসায় দেওয়ার পর কি আসলো, আমার যে ভ্যালুটা আসছে 0.0245, যেটা কিনা কি আসছে, যেটা তোমার হচ্ছে কি এই রো থেকে ছোট আসছে। তার মানে কি, তার মানে তোমার বোঝা গেল যে আমার যখন টেনশন রডটা ইল্ড করে যাবে কি হবে, আমার কম্প্রেশন রডটা কি করে যাবে, ইল্ড করে যাবে, যেহেতু তোমার ওটা স্টিল রেশিও কম, আরো কম স্ট্রং। যদি বড় হতো তাহলে কি হতো, তাহলে তোমার যেটা বললাম যে তোমার বড় হলে সেক্ষেত্রে ওটা ইল্ড করবে না, সেক্ষেত্রে অন্য রুলস, ঠিক আছে। তো যেহেতু ওটা ওটা করাই নাই, তো ওটা ওখানটা আপাতত দিব না। তো যাই হোক, আমাদের তাহলে বোঝা গেল, আমাদের প্রথম চেক হয়ে গেল যে তোমার ডবল এনফোর্সিং ওকে, এবং সেকেন্ড চেক আসলো যে হ্যাঁ আমাদের এই দুটা রডই একসঙ্গে ইল্ড করে যাবে, কোনো সমস্যা নেই। তাহলে এখন কি করবো, আমরা এখন জাস্ট যোগ করে দিই, জাস্ট টোটাল রো যেটা সেটা যোগ করে দিই। তাহলে টোটাল রো কি হবে, রো ম্যাক্সের যে মানটা ছিল প্লাস তোমার হচ্ছে গিয়ে এই কম্প্রেশন জোনের যে রো এর মানটা ছিল, তাহলে এই 0.02125 প্লাস হচ্ছে 0.0055 যোগ করে দিলাম। যোগ করে দেওয়ার পর কি আসছে, আমার আসছে তোমার 0.02675। এটা তোমার চেক দিছে, এটা চেক না দিলেও সমস্যা নেই, মানে দুটো যোগ করে যে চেকটা আসে এটা তোমার এইভাবে যোগ না করলেও, মানে এই চেকটা দেওয়ার কোনো প্রয়োজন নাই। রো কত আসছে, রো তোমার আসছে হচ্ছে কি 0.0265, ঠিক আছে। তো নতুন একটা কি পেয়ে গেলাম, আমরা একটা রো পেয়ে গেলাম। আমি একটা রাখতেছি, এক সেকেন্ড। আচ্ছা, তো যেটা হচ্ছে আমরা রো পেয়ে গেলাম, এরপরে পরে পার্ট হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের পরে যে মোমেন্টের ফর্মুলা ছিল, মোমেন্টের ফর্মুলার মধ্যে আমাদের কি ছিল,
এরকম টাইপের একটা বিশাল বড় মোমেন্টের ফর্মুলা ছিল, যে এই যে মোমেন্টের ফর্মুলাটা যে তোমার as প্রাইম এফ ওয়াই ডি মাইনাস ডি প্রাইম প্লাস as মাইনাস এস প্রাইম এফ ওয়াই ডি মাইনাস এ বাই টু, এরকম একটা বড় ফর্মুলা ছিল। তো এই ফর্মুলার মধ্যে বসালে কি হয়ে যাবে, আমাদের মোমেন্ট বের হয়ে যাবে। আমাদের সব কাজ হয়ে গেছে, এখন জাস্ট কি করবো, আমরা মোমেন্টের মানটা বসাবো। তো ঠিক আছে, মোমেন্টে বসানোর জন্য কি আছে, আমাদের এস প্রাইম জানা, এফ ওয়াই জানা, ডি প্রাইম জানা, এখানে সবকিছু ভালো জানা, শুধুমাত্র কি জানা নাই, আমাদের এই যে স্মল এ ট্রেস ব্লক টেপ, এই যে তোমার যে স্মল এটা এখানে ছিল, যে রেক্টেঙ্গুলার, যেটা যে তোমার ওই যে আগে যে পড়ে আসছিলাম যে আমাদের এই মানে কার্ভ থেকে ইকুইভ্যালেন্ট রেক্টেঙ্গুলারে গেলে যে রেক্টেঙ্গুলারের ডেপথটা যেটা, সেটা তোমার হচ্ছে এ, যে এ এর ফর্মুলা কি হবে, এর ফর্মুলা তোমার হবে যে সি বাই বিটা ওয়ান, তাই না? যে সি ছিল কি আমার এই যে তোমার স্ট্রেন যে ডায়াগ্রামটা ছিল, স্ট্রেন ডায়াগ্রামে কি ছিল, যে আমার কম্প্রেশন জোনের যে স্ট্রেনটা, সেটা ডেপথটা, দ্যাট মিন্স নিউট্রাল থেকে কম্প্রেশন জোনের ডেপথ পর্যন্ত যে ডিসটেন্স, সেটা সি ছিল। তো এই সি এর সঙ্গে বিটা ওয়ান গুণ করলে পাওয়া যায় তোমার হচ্ছে কি এ। তাহলে আমরা সি জানি, আমরা সি জানি না, আমরা তোমার এটা বের করবো, আর তোমার হচ্ছে কি বিটা ওয়ানটা আমরা জানি। তো এই এ ফার্স্টে ফর্মুলা দিয়ে বের করবো। আমাদের একটা ফর্মুলা ছিল এরকম টাইপের বইয়ের ফর্মুলার মধ্যে, এই যে দেখো একটা এ ফর্মুলা ছিল, অলরেডি ডিরাইভ করে আসছিলাম। তো এইখান থেকে আমরা এ বের করবো, ঠিক আছে? তারপর ধরো এই এ ইউজ করে আমরা কি করব, এ বাই বিটা ওয়ান করে আমরা কি করব, এই সিটা বের করবো, বিকজ পরে আমাদের আবার স্ট্রেনটা বের করে দেখতে হবে যে তোমার ওই যে ফাই যে আমরা ধরে আসছিলাম যে 0.005 এর জন্য যে 0.9, সেটা আদৌ হচ্ছে কিনা। তো যাই হোক, আমরা স্টেপ বাই স্টেপ করি। তাহলে আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে আমাদের কি করতে হবে, মোমেন্টের জন্য ফার্স্ট এই যে স্মল এ বের করতে হবে। তো স্মল এ ফর্মুলা কি ছিল, যে as মাইনাস এস প্রাইম ইন্টু এফ ওয়াই ডিভাইড বাই 0.85 ইন্টু এস প্রাইম ইন্টু বি, সেটা বসাই দিলাম। তাহলে দেখো যে as মাইনাস এস প্রাইম এই ফর্মুলা যেটা ছিল সবগুলো বসাই দিচ্ছি আমরা, সকল ভ্যালু আমরা জানি। সকল ভ্যালু বসা দেওয়ার পর কি আসছে, আমার একটা এ ভ্যালু আসছে, যে এ ভ্যালু কত আসছে, যে 7.11 ইঞ্চি আসছে। এখন আমাকে যেটা করতে হবে, যে এই যে তোমার অ্যাপসিলন টি, সেটা বের করতে দেখতে হবে, যে আমরা তো এখানে কিন্তু কি করে আসছিলাম, এখানে কিন্তু অ্যাজুম করে আসছিলাম যে টেনশন কন্ট্রোলের জন্য আমরা 0.005 ধরতেছি, এখানে কিন্তু 0.005 ধরতেছি, তোমার ফাই ভ্যালুটা 0.9 ধরার জন্য আমরা এখানে ধরে আসছিলাম। তো দেখা যাক আমাদের স্ট্রেনটা 0.005 এর ইকুয়াল বা বড় হয় কিনা। ইকুয়াল বা বড় হলে ফাই কি হবে, 0.9 হবে, কোনো সমস্যা নাই। কিন্তু ছোট হয়ে গেলে তখন আবার হচ্ছে ফাইটা ফর্মুলা দিয়ে বের করতে হবে। তাহলে বের করি আমরা। তাহলে দেখো যে এইখানের যে ফর্মুলাটা ছিল, যে অ্যাপসিলন টি এর ফর্মুলাটা, সেটা কি ছিল, যে অ্যাপসিলন ইউ ইনটু ডি মাইনাস সি ডিভাইডেড বাই সি, এরকম একটা ফর্মুলা ছিল। তো ডি ধরো আমরা জানি যে তোমার ইফেক্টিভ ডেপথ, তারপর তোমার হচ্ছে সি, যেটা এই সিটা আমরা জানি না, এই সিটা আমরা বের করবো এখন। যেটা আমি মাত্রই বললাম যে এখানে তোমার হচ্ছে কি ছিল, এ ইজ ইকুয়াল টু বিটা ওয়ান সি, তাহলে সি কি হবে, এ বাই বিটা ওয়ান, তাই না? তো সেটাই করলাম আমরা, যে এই যে সি ইজ ইকুয়াল টু এ বাই বিটা ওয়ান, এটা করলে হচ্ছে কি আমার কি হয়ে গেল, যে সি এর মানটা বের হয়ে গেল, যে এ তো এখানে বের করছে 7.11, আর বিটা ওয়ান হচ্ছে যেটা আগে বের করছিলাম যে 5000 কেএসআই কম্পিউটার স্ট্রেন্থ, সেক্ষেত্রে আমার বিটা ওয়ান হচ্ছে 0.8। তো তাহলে কত আসলো, আমার 8.8 আসলো সি এর ভ্যালুটা। এরপর যেটা হচ্ছে ডি, ইফেক্টিভ ডেপথ, যেটা যেটা হচ্ছে আমরা যখন স্ট্রেন ডায়াগ্রামে কাজ করতেছি তখন দেখতেই পাচ্ছ যে স্ট্রেন ডায়াগ্রামে আমরা মেইনলি কিন্তু কি করি, আমাদের যে স্ট্রেনটা, যেটা একদম স্ট্রেন, এটা কোন লেয়ারে হয়, এটা কিন্তু আমরা একদম লাস্ট লেয়ারের সাপেক্ষে কিন্তু আমরা বের করি, ঠিক আছে? আমরা কিন্তু একদম এক্সট্রিম এজের যে রেইনফোর্সমেন্ট, আমার যদি 2 লেয়ার বা 3 লেয়ারের রড থাকে, আমরা কি করব, আমরা কিন্তু যে স্ট্রেনটা যে বলতেছি, সর্বোচ্চ স্ট্রেনটা কোথায় আসে, সর্বোচ্চ স্ট্রেনটা আসে তোমার লাস্ট লেয়ারে। কারণ তুমি যদি উপর লেয়ারে যাও তাহলে কি হবে, স্ট্রেনটা তাহলে কমে যাচ্ছে। তো লাস্ট লেয়ারে যে স্ট্রেনটা, সেটা করেসপন্ডিং কি করতে হবে, আমাকে এই ডি বের করতে হবে। তো যেহেতু আমার কি ছিল, এখানে তোমার 2 লেয়ারের রড ছিল, তার মানে কি ছিল, আমার ইফেক্টিভ ডেপথ ছিল 24 ইঞ্চি। কিন্তু যদি আমরা লাস্ট লেয়ারে করেসপন্ডিং বের করতে চাই, তাহলে কিন্তু 24 ইঞ্চি হচ্ছে না, কি হবে, আরো একটু বাড়বে। তা আমরা কি জানি, যে আমার টোটাল ডেপথ থেকে লাস্ট লেয়ারের ক্ষেত্রে আমার ডিটা কি হবে, টোটাল ডেপথ থেকে আমরা কি করব, যে 2.5 ইঞ্চি আমরা কভার ডিসটেন্স ধরে নিব, 2.5 বা 2 ধরতে পারো, সমস্যা নাই। ধরো এখানে 2.5 ধরছে, তো আমরা কি করব, যে লাস্ট লেয়ারে করেসপন্ডিং আমরা 2.5 ইঞ্চি কভার ধরে নিলাম। তাহলে আমাদের ডি কত আসলো, ওই স্ট্রেনের জন্য যে আমার ডি আসলো 28 মাইনাস 2.5, 25.5 ইঞ্চি, ঠিক আছে? তো যেটা আছে, তাহলে আমরা ডি পেয়ে গেলাম। এখানে ডিটি বলা কারণ হচ্ছে লাস্ট লেয়ারের ক্ষেত্রে আমরা যেটা বের করছি স্ট্রেনটা বড় আনার জন্য, তো এই জন্য তোমার হচ্ছে কি আসছে, যে 25.5 আসছে, ঠিক আছে? তাহলে আমরা এখন ইউজ করি যে অ্যাপসিলন টি ইজ ইকুয়াল টু কি হলো, যে অ্যাপসিলন ইউ, যেটা 0.003 ইনটু তোমার হচ্ছে ডিটি, দ্যাট মিন্স এই যে ভ্যালুটা, যে তোমার এরকম টাইপের আসলো, মাইনাস সি, এরকম সি ভ্যালু জানি, ডিভাইড বাই সি। তো সকাল ভ্যালু বসানোর পর কি আসছে, আমার আসছে স্ট্রেনটা কত আসছে, 0.0056, যেটা কিনা কি 0.005 থেকে বড়, ঠিক আছে?
যেহেতু বড় তার মানে আমরা কনফার্ম হলাম যে হ্যাঁ আমাদের ফাই ভ্যালুটা কি আসছে 0.9 হবে। যদি আমাদের 0.005 ছোট হতো সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে আমাকে ফাই ভ্যালুটা বের করতে হবে। একটা ফর্মুলা ছিল তোমাদের দেখানো হয়েছে অলরেডি, ওই ফর্মুলা দিয়ে কিন্তু কি করতে হবে, ফাইটা বের করতে হবে। আচ্ছা, তো ধরো আমি ফর্মুলা দিয়ে হোক বা 0.005 বড় হোক না কেন, আমার ফাই ধরো বের হয়ে গেছে। এখন কিছুই না, জাস্ট আমি কি করব, এই নমিনাল মোমেন্টের যে ফর্মুলা ছিল সেটাই বসাই দিব। তো এটা মেইনলি নমিনাল মোমেন্টের ফর্মুলা ছিল। এই ফর্মুলার সঙ্গে জাস্ট কিছুই না, যদি শুধুমাত্র আমি ফাই গুণ করে দিই, দ্যাট মিন্স ফ্যাক্টর অফ সেফটি গুণ করে দিই, তাহলে আমি পেয়ে যাবো টোটাল যে ডিজাইন মোমেন্ট বা আলটিমেট মোমেন্ট সেটা আমি পেয়ে যাচ্ছি। তাহলে তোমার কি হচ্ছে, তোমার ডিজাইন মোমেন্ট স্ট্রেন্থ বা আলটিমেট মোমেন্ট কি হচ্ছে, যে ফাই ইনটু এম এন ইজিক্যাল টু ফাই ভ্যালু বসালাম, আর ওই যে নমিনাল মোমেন্টের টোটাল যে বড় ফর্মুলাটা, যে তোমার এই বড় ফর্মুলাটা, তো এখানকার সকল ভ্যালু আমি জানি, যে তোমার হচ্ছে গিয়ে এস মাইনাস এস প্রাইম ইনটু এফ ওয়াই, এখানে ডি মাইনাস এ বাই টু প্লাস এস প্রাইম এফ ওয়াই ডি মাইনাস ডি প্রাইম। তো এই সকল ভ্যালু বের হলাম। তো এখানে তোমার কি করা হচ্ছে, লাস্টে তোমার 12 ভাগ করা হচ্ছে, বিকজ আমি মানটা চাচ্ছি কিসে, কি ফিটে। ঠিক আছে, তুমি যদি 12 ভাগ না করো তাহলে কি আসবে, এখানে যদি তোমার ইউনিটটা হবে কি ইঞ্চি। 12 ভাগ করার কারণ হচ্ছে তোমার 12 ভাগ করার ফলে এটা আসলে তোমার কি ফিটে। যাই হোক, আমার কি ফিটে ভ্যালু দরকার, তাহলে আমার কি আসলো, আমার কি ফিটে ভ্যালু চলে আসলো যে 709 কি ফিট মোমেন্ট পেয়ে গেলাম। এখন কথা হচ্ছে, ধরো এই যে অঙ্কটা কিন্তু ধরো দেওয়া আছে কি, যে ক্যালকুলেট দ্য ডিজাইন মোমেন্ট স্ট্রেংথ, আমার শুধুমাত্র ডিজাইন মোমেন্ট বের করতে বলা হচ্ছে। এখন এরকম অঙ্ক কিন্তু একটু ঘুরে আসতে পারে। কি বললাম, যে তোমার বললাম যে এই বিমটাকে আমার 720 কি ফিট মোমেন্ট নিতে হবে। ঠিক আছে, এই বিমটাকে আমার 720 কি ফিট মোমেন্ট নিতে হবে। এখন তুমি চেক করে দেখো যে এটা কি অ্যাডিকুয়েট কিনা, চেক দ্য অ্যাডিকুয়েন্সি, এরকম বললাম। তো আমার 720 নিতে হবে, আসছে হচ্ছে আমার 709। তাহলে কি মনে হয়, সেফ নাকি আনসেফ, কি মনে হয়, কেউ বলতে পারতেছো না? স্যার একবার কোশ্চেনটা করবেন? আমি বললাম যে এই বিমটাকে 720 কি ফিট মোমেন্ট নিতে হবে, কিন্তু এখানে মোমেন্ট তোমার নিতে পারে কত, 709 নিতে পারে। তাহলে সেটাই বললাম যে তাহলে কি সেফ হবে নাকি আনসেফ হবে। আনসেফ। আনসেফ হবে, গুড। কি করতে হবে সেফ করার জন্য তাহলে? স্যার আমাদের ডাইমেনশন বাড়াইতে হবে। ডাইমেনশন বাড়াতে হবে। যদি আর্কিটেক্ট বলে ডাইমেনশন বাড়ানো সম্ভব না, তাহলে কি করতে হবে? তাহলে স্যার আমাদের স্টিলের ম্যাটেরিয়াল মানে স্যার ভালো মানে স্টিলের প্রপার্টিজ স্টিল বেশি বাড়াইতে হবে, এরকম স্টিল তোমার হচ্ছে ইনক্রিজ করতে হবে। ঠিক আছে, তার মানে সোজা কথা, স্টিলটা ইনক্রিজ করাটা একটু, ধরো আবার ওই যে স্টিল বেশি স্ট্রং করলে আবার ধরো ব্রিটেল ফেলিওর হওয়ার একটা ভয় থাকে। তো যেটা হচ্ছে সেটা তোমার জাজমেন্টের দিক থেকে, বা তোমার হচ্ছে গিয়ে তখন ইঞ্জিনিয়ার কথা বলে ডিজাইনের পার্সপেক্টে, তখন তোমার হচ্ছে গিয়ে ওরা ডিসিশন নেবে যে কি করা যায়। তো আপাতত জাস্ট মনে রাখবা যে তোমাকে এখন কোশ্চেন আসতে পারে, যে তোমার হয়তো বলে দিলাম যে দিস বিম হ্যাজ টু টেক 720 ফিট মোমেন্ট এন্ড ফর দিস বিম চেক দ্য অ্যাডিকুয়েন্সি অফ দিস বিম। তার মানে তোমার হচ্ছে বিমের অ্যাডিকুয়েন্সি চেক করতে হবে যে সেফ নাকি আনসেফ। তখন তুমি দেখলা 720 দরকার, আসছে তোমার 709, তার মানে সেফ না। তখন তুমি কি করবা, কমেন্ট করবা যে তোমার এইটা সেফ না, এবং এটা তোমার কি করতে হবে, সেফ করার জন্য কংক্রিটের ডাইমেনশন অথবা রেইনফোর্সমেন্টের তোমার হচ্ছে এরিয়া বাড়াতে হবে, যে ডাইমেনশন অফ কংক্রিট শুড বি ইনক্রিজড অর রেইনফোর্সমেন্ট এরিয়া শুড বি ইনক্রিজড। ঠিক আছে, তো এরকম টাইপের কমেন্ট করে ছেড়ে দিবা। মানে এখানে তোমার মিলতেই হবে জরুরি কিছু না, মানে মিললে তোমার অঙ্ক ওকে, মিলে না তোমার অঙ্ক ভুল, এমন কিছু না কিন্তু। তো তোমার মানে যা আসে, তুমি যেহেতু ডিজাইনার, তুমি যেভাবে করবে সেভাবে ওকে। তো কারো ওকে হতে পারে, কারো না ওকে হতে পারে। কারণ ধরো এই যে তোমার যেটা বললাম, এখানে কেউ ধরতো 2.5 ধরে না, ধরে 2 ধরছে, এরকম ভিতরে ভিতরে আরো কিছু জাজমেন্টাল জিনিসপত্র আছে, যেটা হয়তো তোমাকে তুমি ডিজাইনার হিসাবে বেস করতে হয়। তো ক্যাপাসিটি অঙ্কে ধরো এরকম আসলে বেশি অল্টারেশন হয় না, ডিজাইনের অঙ্কে তোমার অল্টারেশনটা বেশি পাওয়া যায়। তো যাই হোক, তোমার নট ওকে হলে ভয় পাওয়ার কিছু নাই, সেক্ষেত্রে জাস্ট কি করবে, একটা কমেন্ট করে দিবা যে নট সেফ, যে ডাইমেনশন অফ কংক্রিট শুড বি ইনক্রিজ অর রেইনফোর্সমেন্ট এরিয়া শুড বি ইনক্রিজ, দ্যাটস ইট। কমেন্টটা করলেই হয়ে যাবে। আর যদি ওকে হয়ে যায় তাহলে ওকে, তাহলে লিখবা জাস্ট যে ওকে সেফ ডিজাইন, দেখে ছেড়ে দিবা। এই কমেন্টটা মাস্ট করতে হবে যদি অ্যাডিকুয়েসি চেক আসে। ধরো এখানে যে অঙ্কটা আছে যে বে করতে হবে, কত আসছে বে করতে হবে, তো এই ধরনের অঙ্কে কোনো কমেন্ট নাই, কিন্তু বলা হয় চেক দ্য অ্যাডিকুয়েন্সি, চেক ইট ইজ সেফ অর আনসেফ। এই ধরনের কমেন্ট যদি কোশ্চেন থাকে তখন তোমার হচ্ছে কমেন্ট করতে হবে। সেক্ষেত্রে কমেন্ট না করলে কিন্তু আবার নাম্বার কাটা যাবে। তো যাই হোক, আমার একটা পার্ট ডান, আমার মোমেন্ট স্ট্রেন বের হয়ে গেছে। এখন আসে আমরা সেকেন্ড পার্টে, যে আমার ডেড রোড ছিল 1 কিপ পার ফিট, যেটার মধ্যে আবার সালফার যোগ করতে হবে। আর লাইভ রোড পি কিপ হলে সেটা আমার কত, তাহলে কত সর্বোচ্চ পি এ ভ্যালুটা কত হতে হবে, যেটা কিনা সেভ করতে হলে এই মোমেন্ট রেজিস্ট করতে পারে।
তো ধরো আমরা কিন্তু অলরেডি মোমেন্ট জানি যে মোমেন্টটা বের হয়ে গেছে 709 কিউব ফিট। এখন এইটা তো সেফ মানে সেফ মোমেন্ট, তাই না, যে এটা সে নিতে পারবে। তো এটা করেসপন্ডিং কি করবো, এখন আমরা এই পি লোডটা বের করবো। তো দেখো যেটা বলা আছে এটা পর্যন্ত জিনিসটা, যে আমার মানে ফার্স্টে যেটা হচ্ছে আমাকে কি করতে হবে, আমাকে ফিগারটা ড্র করতে হবে। আমাদের লেন্থ দেওয়া ছিল 28 ফিট, আর আমাদের কি এখানে তোমার ডেড লোড 1, আর পি হচ্ছে তোমার হচ্ছে কি মানে পয়েন্ট লোড, ঠিক আছে, তোমার ইউডিএল ডেড লোডটা, আর পি তোমার হচ্ছে পয়েন্ট লোড। তো দেখো এখন যেটা যে কোশ্চেনে বলা ছিল যে পি লোডটা মাঝখানে কাজ করবে। তো যেহেতু তোমার এটা কি, এটা ইউএসডি মেথড, তাই না, ইউএসডি মেথড কি করতে হয়, লোডকে ফ্যাক্টর দিয়ে গুণ করতে হয়, লোড ফ্যাক্টর দিয়ে গুণ করতে হয়। তো আমরা জানি যে তোমার ডেড লোডের লোড ফ্যাক্টর 1.2 আর লাইভ লোডের লোড ফ্যাক্টর 1.6। তো দেখো এখানে তোমার পি ছিল, তো পি কে তো আর পি লেখা যাবে না, কি করতে হবে, সেটাকে তো লোড ফ্যাক্টর দিয়ে গুণ করতে হবে। তাহলে কি লিখলাম, যেহেতু লাইভ লোড ছিল সেজন্য আমি 1.6 পি লিখলাম, যেহেতু ইউএসডি মেথড। আর ডেড লোডের জন্য ইউডিএলটা সেটা বের করি। তো দেখো কি করা হয়েছে তোমার, যে তোমার বলা ছিল যে এক্সক্লুডিং সেলফ ওয়েট, তার মানে সেলফ ওয়েট যোগ করা নাই, যোগ করতে হবে। তো যোগ করি। তো আমার যে ডাইমেনশনটা ছিল কংক্রিটের বা বিমের, যে 12 ইঞ্চি বাই 28 ইঞ্চি, তো 12 বাই 12 করলাম, 28 বাই 12 করলাম, আমি জাস্ট কিছুই না এটাকে ইঞ্চি থেকে ফিটে নিয়ে গেলাম। কিন্তু তোমার হচ্ছে কংক্রিটের যে ইউনিট ওয়েট 150 পিসিএফ, তাই না, পিসিএফ থেকে কি করলাম 1000 ভাগ করে আমি 0.15 লিখলাম, যে 150 ডিভাইড বাই 1000 ওভাবে করে আমি একবারে কেসিএফ এ নিয়ে গেলাম, কিপ পার কিউবিক ফিট। তাহলে কি হয়ে গেল, এখানে তোমার হচ্ছে কি, এখানে তোমার হচ্ছে ইঞ্চি স্কোয়ার, আর এখানে তোমার হচ্ছে কি না, এখানে তোমার ফিট স্কোয়ার, যেটা আমি আবার 12 ভাগ করে ফিটে নিয়ে গেছিলাম। এখানে তোমার ফিট স্কোয়ার, এখানে তোমার হচ্ছে কি কিপ পার ফিট কিউব। তো গুণ করলে কি হয়, আলটিমেটলি তোমার কিপ পার ফিট আসবে। তাহলে আমার ক্যালকুলেশন করে আসলো কত, 0.35 কিপ পার ফিট আসলো। এখন আমার আগের থেকে কোশ্চেনে দেওয়া ছিল ডেড লোড 1 আর সেলফ ওয়েট, যেটা কিনা আগে যোগ করা ছিল না, এখন যোগ করলাম 0.35, ঠিক আছে। তাহলে দেখো যোগ করলাম, এবং কি করবো আগে বলছিলাম যেটা তোমার যেহেতু ইউএসডি মেথড, তাহলে কি করতে হবে, লোডকে লোড ফ্যাক্টর দিয়ে গুণ করতে হবে। তো ডেড লোডের লোড ফ্যাক্টর ছিল 1.2, তাহলে 1 প্লাস 1.35 ইনটু তোমার 1.2 করার পর তোমার আসছে কত, 1.62 কিপ পার ফিট, এই মানটা চলে আসছে, ঠিক আছে। তাহলে কি হয়ে গেল, তাহলে আমি এটা এখানে বসাই দিলাম। তাহলে আমাদের ইউডিএল হচ্ছে কত, ইউডিএল হচ্ছে তোমার 1.62 কিপ পার ফিট। এখন চিন্তা করে দেখো, এখন তুমি এই যে ফিগারটা, এই ফিগারটার মধ্যে আমাকে কি করতে হবে, মোমেন্ট ডায়াগ্রাম চিন্তা করতে হবে। তো বুঝতেই পারতেছো, তার মানে এই যে ফিগারটা, এই ফিগারটাকে আমি যদি ধরো এরকম ফিগারটা আছে, তাই না, এই ফিগারটাকে যদি সাপোজ আমি দুটা ভাগে ভাগ করি, তাহলে কি হবে, যেটা তোমরা এরকম করতে পারি, যে একটা তোমার হচ্ছে ইউডিএলটা, আর তোমার কি, আর তোমার হচ্ছে গিয়ে পয়েন্ট লোডটা, আমরা দুটা ভাগে ভাগ করতে পারি একবারে না করতে চাইলে। তো এটার জন্য ফর্মুলা কি হবে, যে আমরা ফর্মুলা জানি যে ম্যাক্সিমাম মোমেন্টের ফর্মুলা মাঝখানে হবে, এবং ফর্মুলা হচ্ছে W L স্কয়ার বাই 8। আর এটা কি তোমার পয়েন্ট ডট মাঝখানে P, তার মানে কি হবে, তার তোমার হবে মোমেন্ট ডায়াগ্রাম এরকম টাইপের হবে, এবং ফর্মুলা হবে কি PL বাই 4, এরকম একটা ফর্মুলা হবে মোমেন্ট ডায়াগ্রামের ম্যাক্সিমাম মোমেন্টের ফর্মুলা। তাহলে W L স্কয়ার বাই 8 ফর UDL and PL বাই 4 ফর পয়েন্ট লোড। তো দেখো W মান আমরা জানি 1.62, সেটা লিখলাম। L এর মান তোমার হচ্ছে কি স্প্যানটা, ওই যে তোমার টোটাল 28 ফিট, W স্কয়ার বাই 8, আর P তো P হবে না, কারণ এখানে লাইভ লোড যেহেতু, এবং ইউএসডি মেথড, তো 1.6 P হচ্ছে। তাহলে তোমার হচ্ছে কি 1.6 P, এটা তোমার হচ্ছে কি এখানকার এই যে P এর মানটা কি, এটা তোমার হচ্ছে কি PL বাই 4। তো করার পর টোটাল মোমেন্ট একটা ফর্মুলা পাচ্ছি। তো এই মোমেন্ট, এই ফর্মুলা বসানোর পরে আমার কি আসছে, একটা ফর্মুলা আসছে যে তোমার 159.11.2 পি এরকম আসছে। তো এখন দেখো আমরা কিন্তু আগে কিন্তু সেফ ডিজাইনের জন্য কত মোমেন্ট লাগবে সেটা কিন্তু অলরেডি বের করে রাখছি। তাহলে কি হবে, দিস ওয়ান ইজ ইকুয়াল টু দিস ওয়ান, তাই না, যে এটা তো তোমার সেফ মোমেন্ট। তো এটা করেসপন্ডিং আমাকে পি বের করতে হবে। তাহলে কি হবে, যে 159 প্লাস 11.2 পি ইজ ইকুয়াল টু কি, ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে কি এখানকার যে মোমেন্টটা 709। তাহলে ইকুয়াল করলাম, ইকুয়াল করে দেখো শুধুমাত্র পি হচ্ছে আমার এখানে আননোন। তাহলে কি করলাম, এখান থেকে পি বের করলাম, যে পি আমার আসছে কত, যে 48.48 কিপ। তার মানে এই বিমটার মধ্যে সর্বোচ্চ আমি যদি একটা পয়েন্ট লোড অ্যাপ্লাই করি লাইভ লোড আকারে, সেটা সর্বোচ্চ হতে পারে 48.48। যদি এর থেকে বেড়ে যায় তাহলে কিন্তু কি হবে, তাহলে এই বিমটা ওই যে আর নিতে পারবে না লোডটা, হয়তো ক্র্যাক সৃষ্টি হবে, এবং এক্সট্রিম হয়ে গেলে তখন কি হবে, সেটা কলাপস করতে পারে, ঠিক আছে। তো এখানেও কিন্তু তোমার কি হতে পারে, একটা কমেন্ট আসতে পারে। সাপোজ আমি বললাম যে দিস বিম হ্যাজ টু টেক 50 কিপ লাইভ লোড ইন মিড স্প্যান, আমি একটা উল্লেখ করে দিলাম, যে কোশ্চেনটা এইভাবে না দিয়ে বলে করলাম যে দিস বিম হ্যাজ টু টেক, যে এই বিমটাকে তোমার 50 কিপ লাইভ লোড নিতে হবে মিড স্প্যানে। তো আসছে তোমার কত, 48.48, কিন্তু দিচ্ছি আমি কত, 50। তার মানে কি সেফ না, কি করতে হবে, আবারও সেম জিনিস, ডাইমেনশন বাড়াতে হবে, স্টিল এরিয়া বাড়াতে হবে, তাই না। আর যদি দেখো যে না ছোট, তোমার হয়তো বললাম যে 45 কিপ নিতে হবে,
কিন্তু দেখা যাচ্ছে সেই বিপে কত 48.48 পিপ নিতে পারতেছে, তার মানে কি সেফ। ঠিক আছে, তো এরকম টাইপের কিন্তু অঙ্কটা ঘুরে আসতে পারে। এবং এই জিনিসগুলো কিন্তু তোমাদের যে কুইজ হবে, আপকামিং যে কুইজ, মঙ্গলবার তোমাদের কুইজ, তো এই কুইজের মধ্যে কিন্তু এই ধরনের চেঞ্জ কিন্তু আসতে পারে, যে আমি সরাসরি স্ট্রেট ফরওয়ার্ড না দিয়ে হয়তো বললাম যে অ্যাডিকুয়েন্সি চেক দাও। দ্যাট মিনস তোমার যে মোমেন্ট আসতেছে বা তোমার যে ভ্যালু আসতেছে, সেই ভ্যালুটার সঙ্গে তুমি কি করলা, তোমার সেফ যে ভ্যালুটা আসলো ক্যালকুলেশন করার পরে সেটা কম্পেয়ার করবা, যে তোমার যে ভ্যালুটা সেফ ডিজাইন করার পর যেটা পাওয়া গেছে, এবং আমি যেটা কোশ্চেন দিয়ে দিচ্ছি যেটা নিতে হবে, তো এটা কম্পেয়ার করবা। যদি দেখো যে এটা বড় তার মানে সেফ, আর যদি দেখো যে না গিভেন ভ্যালু বড় তার মানে কি তোমার এটা তো সেফ হচ্ছে না, তখন তোমাকে হচ্ছে ডাইমেনশন বাড়াতে হবে। সোজা কথা স্ট্রং করার জন্য যা করা লাগবে কি, ডাইমেনশন বাড়ানো লাগতে পারে বা স্টিলের এরিয়া চেঞ্জ করা লাগতে পারে, ওভাবে করে তোমাকে জাস্ট কমেন্ট করতে হবে, পুরো অঙ্কটা করা লাগবে না, জাস্ট কমেন্ট করতে হবে, কমেন্টটা হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো ধরো আজকে এই ছিল আমার মেইল অঙ্কটা। এখন বলো তোমাদের কোনো কনফিউশন আছে কিনা বলো।